গ্যাসের মূল্য বৃদ্ধিতে শিল্প খাতে ব্যয় বাড়বে ৫ ভাগ। রপ্তানি বাজারে ছিটকে পড়ার পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে অসম প্রতিযোগিতার শঙ্কা। বিইআরসি সিদ্ধান্তে বাড়বে সংকট। বন্দরে জাহাজ চলাচলে কর্ণফুলী নাব্য রক্ষায় কঠিন চ্যালেঞ্জ। চলছে ক্যাপিটাল রেজিং, ২ দফা বাড়িয়েও শেষ হয়নি চট্টগ্রাম নগরীর পয় নিষ্কাশন প্রকল্প। বহরে থাকা ৫টি এটিআর বিমান বিক্রির প্রক্রিয়া শুরু। সাময়িক বন্ধ নভ এয়ারের ফ্লাইট চলাচল, ফেরত দেওয়া হবে যাত্রীদের টিকিটের টাকা। খাগড়াছড়িতে সরকারি ভ্যাকসিনে অর্ধশত গবাদি পশু মৃত্যুর অভিযোগ। আতঙ্কে খামারিরা। কোরবানির ঈদ সামনে রেখে লোকসানের শঙ্কা। ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন। এবং গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ। টিকটককে ৫৩ কোটি ইউরো জরিমানা আয়ারল্যান্ডের। অভিযোগ অস্বীকার চীন ভিত্তিক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। দেখছিলেন প্রধান শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম। বাণিজ্য সংবাদের শুরুতেই যাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে। শাপলা চত্বরে গণহত্যার বিচার ও নারী সংস্কার কমিশন বাতিল সহ ৪ দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুল রুদ্র ও শাকির আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি রুদ্রর কাছে। নারী বিষয়ক সংস্কার কমিশন এবং এই কমিশনের দেয়া প্রতিবেদন বাতিল সহ ৪ দফা দাবিতে আজ মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই ৪টি দাবির মধ্যে আরো যে দাবিগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে সংবিধানে বহুত্ববাদের যে প্রচলন আছে সেই বহুত্ববাদের প্রচলন বাতিল করতে হবে এবং একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেই দাবিটাকে বহাল করতে হবে। আরেকটা বিষয় এসেছে যে এখন পর্যন্ত হেফাজতে ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো দায়ের করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে এবং সেই মামলাগুলো অবশ্যই নির্বাচনের আগে প্রত্যাহার করে নেয়ার দাবি জানিয়েছেন হেফাজত নেতারা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সোহরাওয়ার্দী উদ্যান আজ কানায় কানায় পূর্ণ এবং তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন একের পর এক। তাদের আরো একটি যে দাবির কথা তারা বলেছেন যে ফিলিস্তিনিতে এবং ভারতে মুসলমানদের উপর নির্বিচারে যে পরিমাণ গণহত্যা হয়েছে এবং দিনের পর দিন যে পরিমাণ মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন এবং মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ জানায় এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে, সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। আমি আরেকটু বলে রাখি যে নারী বিষয়ক সংস্কার কমিশন এখন পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে তাদের প্রতিবেদন দাখিল করেছে তাদের এই প্রতিবেদনগুলোর মধ্যে কিছু বিষয় আছে, যেমন পারিবারিক সম্পত্তি আইন এবং বৈবাহিক আইন যেটা আছে, তারা বৈবাহিক আইন নিয়ে তাদের কিছু প্রস্তাবনা দিয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক এবং মুসলিম পারিবারিক আইনের সম্পত্তির বন্টন বিষয়গুলো নিয়ে তারা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন। এই প্রস্তাবনাগুলো ইসলাম সম্মত নয় এবং ইসলামের দেয়া যে বিধান আছে সেই বিধানের সঙ্গে এগুলো সংগতিপূর্ণ নয়। ফলে তারা সংস্কার কমিশনের এই প্রস্তাবটা বাতিল করতে বলেছেন এবং স্বামী স্ত্রীর সম্পর্ক এবং পারিবারিক আইনের আরো বেশ কিছু বিষয় যেগুলো আসলে ইসলামের সঙ্গে একেবারেই সাংঘর্ষিক সেই বিষয়গুলো নিয়ে তারা তীব্র আপত্তি জানিয়েছেন এবং অবিলম্বে এই বিষয়গুলো বাতিল করতে বলেছেন। হেফাজত নেতারা বারবার একটি কথাই বলছেন যে এখন পর্যন্ত ২০১৩ সাল থেকে শুরু করে ২০১৩ সালের ৫ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীদের উপর নির্বিচারে যে গুলি চালানো হয়েছে এবং সেখানে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যা এবং এই গুলি চালানোর সঙ্গে যারা জড়িত ছিলেন তৎকালীন সরকার, সেই ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্টের দোসর এবং সেই স্বৈরাচারী সরকারের আমলে যারা এই গণহত্যা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে এখন পর্যন্ত, অর্থাৎ তারা যেটা বলছিলেন যে ধারাবাহিকভাবে ২০১৩, ২০২১ এবং ২০২৪ সাল পর্যন্ত যত ধরনের গণহত্যা হয়েছে সবগুলো গণহত্যার বিচার করতে হবে। হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছে সেই মামলাগুলো তুলে নিতে হবে এবং
যে ফ্যাসিবাদের আমলে হওয়া মামলা এবং সংবিধানে বহুত্ববাদের যে প্রচলনের কথা তারা বলছেন সেটা চালু করতে হবে, সেই বিষয়টা বাতিল করে আগের যে ব্যবস্থা ছিল সেটা বাংলাদেশের মহাসমাবেশে ইতোমধ্যে বক্তব্য রাখছেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা। আমরা দেখতে পেয়েছি হেফাজতের আমির, পাশাপাশি হেফাজতের মহাসচিব সহ সব পর্যায়ের নেতৃবৃন্দই কিন্তু ইতোমধ্যে তাদের মঞ্চ এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেটিতে অবস্থান করছেন। এই মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল থেকে কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা আসতে শুরু করেন এবং এখন কিন্তু মাঠটি কানায় কানায় পরিপূর্ণ। অর্থাৎ সময় যতই বাড়ছে হেফাজতের এই যে সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের উপস্থিতিও কিন্তু বাড়ছে এবং আজকের যে সমাবেশ সেই সমাবেশ থেকে তারা মূলত একটি বার্তা দিতে চাচ্ছেন। তাদের প্রধান বার্তা সেটি হচ্ছে যে নারী সংস্কার কমিশন বাতিল এবং এর প্রস্তাবনাগুলো যেন কোনোভাবেই আমলে নিয়ে আনা হয়, পাশাপাশি এই কমিশনের সদস্য হিসেবে যারা আছেন তাদেরকে বিচারের আওতায় আনা এবং তারা বলছেন 2013 সালের 5 মে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের যেন যথাযথ বিচার করা হয় সেই দাবি কিন্তু তারা করছেন। পাশাপাশি তারা বলছেন সংবিধান সংস্কার কমিশনে বহুত্ববাদের যে সুপারিশ করা হয়েছে সেই বহুত্ববাদ সুপারিশটি যেন আমলে নেওয়া না হয়, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি রয়েছে সেটি যেন পুনর্বহাল করা হয় সেই দাবি তারা জানাচ্ছেন। পাশাপাশি তারা বলছেন হেফাজতে ইসলাম সহ দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদের নামে গত 16 বছরে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো যেন প্রত্যাহার করা হয় এবং তারা বলছেন যে ফিলিস্তিনের মজলুম মুসলিমদের ওপর যে নির্যাতন সেই নির্যাতন যেন অবিলম্বে বন্ধ করা হয় এবং সরকারের পক্ষ থেকে জোরালো প্রতিবাদের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সেটির জন্য প্রতিবাদ জানানো হয়, এমনও কিন্তু তারা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছেন। এবং তারা বলছেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে মুসলিমদের ওপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে সেটির বিষয়েও যেন এই সরকার সোচ্চার হয় এবং তারা বলছেন যে নারী সংস্কার কমিশন বাতিল করে এই সংস্কার কমিশনের সদস্যদেরকে যদি বিচারের আওতায় না আনা হয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচির মাধ্যমে সরকারকে এ ধরনের তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মানতে তারা বাধ্য করবেন এবং তারা বলছেন যে আজকের তাদের এই উপস্থিতি প্রমাণ করে এই নারী সংস্কার কমিশনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো অবিলম্বে বাতিল করতে হবে এবং হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে শাপলা হত্যাকাণ্ড গণহত্যার সেটি তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। তো এটির দাবিতে এখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলছেন, পরবর্তীতে আসলে এই সমাবেশ থেকে তারা হয়তো আরো কোনো দাবি জানাবেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে হেফাজতে ইসলামের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশের সর্বশেষ খবরাখবর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে হেফাজতে ইসলামের মহাসমাবেশের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শাকির আহমেদ ও সাইফুল রুদ্র। এবার বাণিজ্যের খবর। শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধিতে উৎপাদন ব্যয় বাড়বে 3 থেকে রফতানি বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে দেশ, তেমনি নতুন পুরান গ্যাস সংযোগে ভিন্ন দাম নির্ধারণ তৈরি করবে অসম প্রতিযোগিতা, এমন শঙ্কা উদ্যোক্তাদের। এদিকে ক্যাবের জ্বালানি উপদেষ্টার দাবি, জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বিনিয়োগ ও কর্মসংস্থানকে ঠেলে দেবে কঠিন চাপে। MS আরিফিনের রিপোর্ট। নানা প্রতিকূলতা মোকাবিলা করে চলছে দেশের উৎপাদন খাত। বৈশ্বিক নানা ইস্যুতেও যোগ হয় নতুন নতুন চ্যালেঞ্জ। সব বাধা সহজে মোকাবিলায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের কথা বলে 2023 সালের জানুয়ারিতে এক লাফে শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানো হয় 150 থেকে 180%। এরপর শিল্প উদ্যোক্তাদের পকেট থেকে বাড়তি টাকা গেছে ঠিকই, কিন্তু শিল্পে যায়নি প্রতিশ্রুত গ্যাস। একদম বর্ধিত একটা অস্বাভাবিক মূল্য হয়েছে, সেই মূল্যটা আমরা তো বহন করতে পারছি না, আবার আমরা গ্যাসও পাচ্ছি না। কস্টিংটা দুইভাবেই বাড়ছে, একভাবে হচ্ছে আবার গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে, আরেকটা হচ্ছে না পাওয়ার কারণে। এরই মধ্যে গেল 13 এপ্রিল আরেক দফায় শিল্প খাতে নতুন সংযোগের বিপরীতে গ্যাসের দাম 33% বাড়িয়েছে সরকার। আর পুরনো সংযোগের ক্ষেত্রে অনুমোদিত লোডের 50%-এর বেশি ব্যবহারে গুনতে হবে এই বাড়তি টাকা। দেশের অর্থনীতির প্রাণ তৈরি পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তাদের হিসাব, এতে তাদের উৎপাদন খরচ বাড়বে 3 থেকে 5%, যা রপ্তানি বাজার থেকে ছিটকে ফেলতে পারে বাংলাদেশকে। নতুন যিনি ব্যবসা আসবেন তার রেটটা যখন ডিফারেন্ট হবে তখন অটোমেটিক্যালি তার ব্যবসাতে যে একটা প্রতিযোগিতার যে সক্ষমতা সেটা কিছুটা কম থাকবে। 33% গ্যাসের দাম বৃদ্ধি করলে আমাদের এটা 5%-এর মধ্যে এফেক্ট পড়বে। কারখানা বেদে কিছুটা কম বেশি হবে। বিশ্ববাজারে যেমন প্রতিযোগিতা সক্ষমতা হারাবে রপ্তানিমুখী শিল্প, তেমনি এক এক কারখানায় গ্যাসের দাম একই রকম হওয়ায় দেশের বাজার দখলে দেখা দেবে অরাজকতা, এমন শঙ্কাও তাদের। বর্তমানে ব্যাংকের ইন্টারেস্ট রেটও বেশি, বিশ্বব্যাপী এনার্জির দাম কমে গেছে। এখন কিন্তু সর্বনিম্ন প্রাইস চলতেছে তেলের এবং গ্যাসের
সে সময় আপনি এই মূল্যটা বৃদ্ধি করলেন, এতে ভবিষ্যতে নতুন কোনো ফ্যাক্টরি হবে না। গ্যাসের সংকট ও দাম বৃদ্ধিতে যখন বহুমুখী চাপে শিল্প খাত, তখন জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন শিল্পবান্ধব জ্বালানি নীতি তৈরি করতে দূর করতে হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERCর দুর্নীতি। সরকার যদি সেবা করে তাহলে এ খাতে মুনাফা হলে মুনাফার পয়সা সবাই লুটপাট করে খায়। ইন্ডাস্ট্রি খাতে জ্বালানির মূল্য বাড়িয়ে শিল্প পণ্যের উৎপাদন ব্যয় বাড়িয়ে দেওয়া, সেবার উৎপাদন ব্যয় বাড়িয়ে দেওয়া, ব্যয় বাড়িয়ে দিলে সে বাজারে কম্পিটিশনে টিকতে পারবে না। আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হয়ে স্থানীয়ভাবে গ্যাসের উৎপাদন বাড়ানোর পরামর্শ এই জ্বালানি বিশেষজ্ঞের। মূল্যও বেড়ে যাচ্ছে, ভর্তুকিও বেড়ে যাচ্ছে, ঘাটতিও বেড়ে যাচ্ছে, লোডশেডিংও বেড়ে যাচ্ছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম নগরীর পয় নিষ্কাশন প্রকল্পের মেয়াদ 2 দফা বাড়িয়ে অগ্রগতি হয়েছে মাত্র 65%। ব্যয় বেড়েছে 1411 কোটি টাকা। এজন্য ওয়াসার অদক্ষতা ও দুর্বল পরিকল্পনাকে দুষছেন বিশেষজ্ঞরা। তবে প্রতিষ্ঠানটির দাবি জটিলতা কাটিয়ে দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে। আশরাফুল আলম মামুনের ছবিতে ফেরদৌস লুপির রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের হালি শহরে সাগর তীর ঘেঁষে চলছে ওয়াসার পয়ঃনিষ্কাশন মহাপরিকল্পনার বিশাল কর্মযজ্ঞ। 163 একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে কেন্দ্রীয় ট্রিটমেন্ট প্লান্ট। প্রকল্পের আওতায় স্থাপন হবে মোট 200 কিলোমিটার পাইপলাইন, 15টি পাম্প স্টেশন এবং 144 কিলোমিটার সার্ভিস লাইন। শুরুতে প্রকল্পের ব্যয় ছিল 3,808 কোটি 58 লাখ টাকা। 2 দফা মেয়াদ বাড়ানোর পর বর্তমানে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5,219 কোটি টাকা। এবছরের জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও গত 3 বছরে অগ্রগতি মাত্র 65%। মূল যে অবকাঠামোগুলো ওগুলো দৃশ্যমান। এখন আমরা যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে আমাদের কিছু ট্রান্সমিশন লাইন আছে, ছোট লাইনের পরে বড় লাইন হচ্ছে যেটার পিছনে মানুষ ভিতর দিয়ে মানুষ দৌড়াইতে পারবে, ওই রকম লাইনে এটা আমাদের প্রজেক্টে যাবে। এই কাজগুলো মোটামুটি সব মিলে 65% অগ্রগতি। এই মাস্টার প্ল্যানের অধীনে পুরো চট্টগ্রাম নগরীকে 6টি ক্যাচমেন্টে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাচমেন্টের কাজ শুরু হয় 2022 সালের জানুয়ারিতে। প্রথম ক্যাচমেন্টের কাজ শেষ হলে প্রায় 20 লাখ মানুষ আধুনিক স্যানিটাইজেশনের ব্যবস্থার আওতায় আসবে। প্রকল্পে মোট 180 কিলোমিটার অগভীর এবং 20 কিলোমিটার গভীর পাইপলাইন বসবে। এ পর্যন্ত বসানো হয়েছে 90 কিলোমিটার। তবে পুরো নগরীকে স্যানিটেশন ব্যবস্থায় আনতে সময় লাগবে 2035 সাল পর্যন্ত। আমাদের টার্গেট হচ্ছে 2035 সাল নাগাদ আমরা প্রথম ফেজগুলিকে কমপ্লিট করে ফেলব, কিন্তু আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে 2070 সাল। 2070 সাল নাগাদ ফেজ ওয়াইজ আমাদের ডেভেলপমেন্টগুলি হতে থাকবে। আর নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারার জন্য ওয়াসার অদক্ষতা ও দুর্বল পরিকল্পনাকে দুষছেন বিশেষজ্ঞরা। অনেক কিছু আমরা কোভিড দিয়ে আমরা পূরণ করতে চাই, কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে সেটা না, একটা সঠিক পরিকল্পনার অভাব। বাকি ক্যাশমেন্ট যেগুলো আছে এগুলো যাতে তাড়াতাড়ি আমরা পরিকল্পনা নিয়ে তাড়াতাড়ি শেষ করতে পারি। যতটুকু পিছিয়ে আছি ঠিক ততটুকুন আমরা যাতে রিকভার করতে পারি। 1963 সালে চট্টগ্রাম ওয়াসা সুপেয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কাজ শুরু করলেও এখনো পর্যন্ত পানি সরবরাহের মধ্যে সীমাবদ্ধ সংস্থাটি। দীর্ঘ 50 বছর পর সুয়েরেজ প্রকল্প গ্রহণ করে ওয়াসা কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার বন্দর বাণিজ্যের খবর। চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে কর্ণফুলী নদীর নাব্য রক্ষা এখন কঠিন চ্যালেঞ্জ। এ অবস্থায় চলছে বন্দরের ক্যাপিটাল রেজিং এর কাজ। বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দরের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মোহাম্মদ শামসিদ তাবারিজকে সঙ্গে নিয়ে কর্ণফুলী নদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে। চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে কর্ণফুলী নদীর নাব্য রক্ষার কোনো বিকল্প নেই। সেটি কাজ করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে কাজে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম বন্দর চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার শামসিদ তাবরিজ, তার সাথে আমরা আলোচনা করবো আজকে এই বিষয় নিয়ে। আপনার কাছে জানতে চাইবো শামসিদ ভাই, যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে নাব্য রক্ষা যে কী কাজটাই আসলে কর্ণফুলী নদীতে করছে এবং ড্রেজিংয়ের কাজ কতটুকু আগালো? আচ্ছা, আপনি যেটা বললেন যে দেশের আসলে সিংহভাগ আমাদের আমদানির রপ্তানি চট্টগ্রাম বন্দর দিয়ে ঘটে, তো এই জন্য চট্টগ্রাম বন্দরে আমরা সর্বোচ্চ 10 মিটার ড্রাফটের জাহাজ আমরা অ্যালাউ করি। তো সেই জাহাজগুলোকে, যেহেতু ইন্টারন্যাশনাল জাহাজ, সেই জাহাজগুলোকে আমাদের সেফ নেভিগেশন এনশিওর করার জন্য আমরা প্রতিনিয়ত সার্ভে করি এবং সার্ভের ডেটার এগেনস্টে আমরা ড্রেজিং করে আমাদের নাব্যতাটা রক্ষা করি। তো এই নাব্যতা রক্ষার জন্য অনেক ধরনের চ্যালেঞ্জ আসে, কারণ গত কিছুদিন ধরে আপনারা দেখছেন যে বিভিন্ন প্লাস্টিকের ব্যবহার বেড়ে গেছে। এছাড়া পাহাড় কাটা এবং অন্যান্য সমস্যার কারণে উদ্যান থেকে বিভিন্ন পলি আসছে। তো সেজন্য আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা 10 মিটার গভীরতা ধরে রেখেছি। এবং বর্তমানে আমাদের একটা খুশি হবেন আপনারা জেনে যে আমাদের এই
চট্টগ্রাম বন্দরের মূল অপারেশনাল যে চ্যানেলটা আছে এই চ্যানেলের একটা প্রপার সার্ভে আমাদের শেষ হয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনী এটা আমাদের সাথে মিলিত হয়ে একটা প্রপার একটা ডিজিটাল অলরেডি চার্ট তারা প্রণয়ন করেছে। এই যে এখন যে ক্যাপিটাল ড্রেজিং কাজ তো জুন মাসে শেষ হবে, তাহলে বন্দর আবার নাব্য রক্ষার নতুন কোনো প্রকল্প নেবেন না আপনার মেইনটেনেন্স ড্রেজিং করে যাবেন? আসলে ক্যাপিটাল ড্রেজিং যে অংশে হচ্ছিল সেটা বন্দরের যে জেনারেল কার্গো বার্তা আছে সেটা থেকেও আরও উজানে, তো সে জায়গাগুলোতে মেনলি আমাদের লাইটার জাহাজগুলো চলাচল করে। তো লাইটার জাহাজ চলাচল করার জন্য 4 মিটার গভীরতার যে নাব্যতা সেটা ইতিমধ্যেই আমরা এনশিওর করেছি। ভবিষ্যতেও আমরা প্রকল্প নিয়েছি, প্রকল্প না আমরা বিভিন্ন টেন্ডারের মাধ্যমে এই খালগুলো পরিষ্কার করার একটা যে কর্মদক্ষতা সেটা আমরা কিন্তু চালিয়ে যাব। কিন্তু চট্টগ্রাম বন্দরকে যে রক্ষার জন্য কর্ণফুলী নদীকে বাঁচাতে হবে, এই কর্ণফুলী নদীকে বাঁচানোর জন্য বন্দর কি কি পদক্ষেপ নিচ্ছে? কর্ণফুলী নদী বাঁচানোর জন্য আসলে আমরা নাব্যতাটা রক্ষার দিকে গুরুত্ব দিচ্ছি। এছাড়া কর্ণফুলী যে দূষণের যে জিনিসগুলো আছে বন্দরের কারণে যেন কোনো দূষণ না হয়, বন্দরের কারণ এবং বন্দরের যে জাহাজগুলো আসে সেই জাহাজগুলো যেন টোটালি যেন সেফটি কমপ্লায়েন্সের মধ্যে থাকে, কোনো দূষণে যেন জড়িত না হয় সেগুলোতে আমরা জোর দিচ্ছি। এবং এছাড়া কিন্তু যদি কোনো ধরনের দূষণ হয়ে যায় সেই দূষণগুলো যেন দূর করতে পারে সেগুলোর জন্য আমাদের কিন্তু স্পেশালাইজড ভেসেল কিন্তু বন্দরে আছে। এই যে ড্রেজিং করতে গিয়ে আপনাদের কি কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে চাই? আমরা জানি ব্যাপক পলিথিনের ব্যবহার ছিল, পলিথিন ছিল, ড্রেজার সেকশন নষ্ট হয়েছে, আসলে কি কি চ্যালেঞ্জ আপনারা কিভাবে মোকাবেলা করেছেন? আসলে প্লাস্টিক বর্জ্য কিন্তু আসলে ড্রেজার দিয়ে পরিষ্কার হয় না, সেই জন্য আমরা বিভিন্ন যে আমাদের লোকাল যে ক্যাপাসিটি আছে লোকাল বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে আমরা সেই প্লাস্টিকটা রিমুভ করার চেষ্টা করছি। তো এটাতে অবশ্য সময় সাপেক্ষ, তবে প্লাস্টিকের ব্যবহার যদি কমে আসে তাহলে কিন্তু আমাদের ড্রেজিংয়ের যে কাজটা সেটা আরও বেশি ত্বরান্বিত হবে বলে আমি মনে করি। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান বর্তমানে যিনি আছেন মনিরুজ্জামান সাহেব একটা কথা বলেছেন, তিনি বলেছেন চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনও কিন্তু বন্দর কাজ করছে বা করবে। আসলে সেই কি কাজটা কি হবে এবং জলাবদ্ধতা নিরসনে আপনারা কতটা ভূমিকা রাখতে পারবেন? আমরা প্রথমত কর্ণফুলীর যদি আমরা গভীরতা ঠিক রাখতে পারি স্বাভাবিকভাবে খাল দিয়ে কর্ণফুলীতে ঠিকমতো পানি আসতে পারবে, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমাদের কর্ণফুলীর মূল চ্যানেলের পাশাপাশি খালের কিছু কিছু অংশ, খালের মুখগুলো যেটা কর্ণফুলীর সাথে খালগুলোর যে মূল খালগুলোর যে কানেকশন আছে সেখানে কিছু কিছু অংশ কোনো ক্ষেত্রে 50 মিটার কোনো ক্ষেত্রে 100 মিটার সেই খালগুলো আমাদের অন্তর্গত। তো সেই খালগুলো আমরা পরিষ্কার করে আমাদের যেহেতু আওতাধীন আমরা সেটা পরিষ্কার করে কিন্তু যে জলাবদ্ধতার যে সমস্যাটা সেই পানিগুলো শহর থেকে ইজিলি আমরা নদীতে এনে ফেলতে পারছি। তো সেটাও আমাদের এক ধরনের জলাবদ্ধতা প্রকল্পের সাথে মানে একটা সহায়ক প্রকল্প হিসেবে আমরাও কাজ করছি। আমরা জানি আপনাদের ড্রেজিং চালাতে গিয়ে অনেকগুলো যন্ত্র নষ্ট হয়েছে, অনেকগুলো তো ভেঙে গেছে, আসলে একটু বলবেন কীভাবে কেন ভাঙলো এবং তাহলে কাভারটা করেছেন কিভাবে? এটার জন্য আসলে কাভার আমরা যে পলিথিনের কারণে আমাদের ড্রেজারের যে সাকশন যে ভাল্বগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যেত বা বিভিন্ন ধরনের ইভেন আমরা আসবাবপত্রও পেয়েছি এগুলো রিমুভ করতে গিয়ে। তো তখন যেটা বললাম তখন আমরা আমাদের যে প্রচলিত ড্রেজার সেগুলো সরিয়ে সেখানে আমরা গ্র্যাব ড্রেজারের ব্যবহার বাড়িয়েছি। তো গ্র্যাব ড্রেজারের বাড়ানো তো আসলে সেই যে অচলাবস্থা ছিল সেটা আসলে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। ধন্যবাদ কমান্ডার শামসির তাবরিজ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম কর্ণফুলী নদীকে রক্ষা করতে হবে বন্দরকে রক্ষা করার জন্য, কারণ বন্দরে যে বড় বড় জাহাজগুলি আসে সেগুলি যে চলাচল সেটা স্বাভাবিক রাখতে গেলে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষার কোনো বিকল্প নেই, সেটি করে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ, সে কাজের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন কমান্ডার শামসির তাবরিজ। আমরা আলোচনা করছিলাম কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষা নিয়ে। আবার শামসির তাবরিজকে ধন্যবাদ জানিয়ে সে আলোচনার এখানে শেষ করছি। চট্টগ্রাম বন্দরের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মোহাম্মদ শামসির তাবারিজকে সঙ্গে নিয়ে কর্ণফুলী নদী থেকে যুক্ত ছিলেন রিপোর্টার কমল দে। দেখছেন এ সময়ের বাণিজ্য। বন্ধ নভো এয়ারের ফ্লাইট চলাচল, যাত্রীদের টিকিটের টাকাও ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। নভো এয়ার সূত্র জানিয়েছে শুক্রবার থেকে এই ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। সংস্থাটির বহরে থাকা 5টি এটিআর বিমান বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলতি মাসেই শেষ হওয়ার কথা। ইন্সপেকশন রিপোর্ট আসার পর ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই সময়ের মধ্যে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানা গেছে। নভো এয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। যাত্রী সংকটে গত বছর সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক রুটে কলকাতার ফ্লাইট স্থগিত করা হয়। রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যের বিষাক্ত পানিতে কক্সবাজারের শত শত একর আবাদি জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে। গত 8 বছরে উখিয়া ও টেকনাফের বহু নদী খাল পরিণত হয়েছে ড্রেনে। ক্যাম্পের বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি স্থানীয়দের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টার। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার পশ্চিম বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের পাশেই 20 একর জমির মালিক স্থানীয় কৃষক গফুরুল্লাহ ও ফরিদ আলম। একসময় এ জমিতে 3 ধরনের ধান ও সবজি চাষ হতো, কিন্তু গত 8 বছর ধরে রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে অযোগ্য হয়ে পড়েছে জমিতে চাষাবাদ।
একইভাবে তেলিপাড়ার উখিয়ার ঘাট এলাকায় খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন স্থানীয় জেলেরা। এমনকি খালের পানি ব্যবহার করা হতো সেচের জন্য। রোহিঙ্গাদের বর্জ্যে এই খাল এখন পরিণত হয়েছে ড্রেনে। রিফিউজি আসার পর থেকে এই জমিগুলো কোনোভাবে আমরা চাষ করতে পারিনি। কৃষি বিভাগ বলছে রোহিঙ্গাদের বর্জ্যের কারণে প্রতি বছর কক্সবাজারের উখিয়া ও টেকনাফে কমছে কৃষি জমির পরিমাণ। একই সঙ্গে উৎপাদন কমেছে খাদ্যশস্যের। অনেক দাতা সংস্থা এখানে কাজ করে, তাদেরকে এইসব বিষয় নিয়ে গুরুত্ব সহকারে দেখে এই যে বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে করা যায় এবং ক্যাম্প থেকে বর্জ্যগুলো কিভাবে তাদের নিয়ন্ত্রণে রেখে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে যাতে কোনোভাবেই স্থানীয়দের কৃষি জমিতে না আসে। আলটিমেটলি আমাদের যে পরিবেশ বন্ধু যে সমস্ত জীববৈচিত্র্যগুলো ছিল সেগুলো তো নষ্ট হচ্ছে এবং এটা ইমিডিয়েটলি উদ্যোগ নেওয়া উচিত সরকারের। সবার সমন্বয়ে ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনার সমাধানের আশ্বাস পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার। ক্যাম্পে যারা যে সমস্ত এনজিওরা কাজ করে, সরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করে, তাদের সাথে কথা বলে এটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এলাকাবাসীর তথ্য মতে রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যের কারণে উখিয়া ও টেকনাফের 1000-এর বেশি কৃষক ক্ষতিগ্রস্ত, অথচ এখনও তাদের কোনো সহায়তা দেয়নি কোনো কর্তৃপক্ষ। চতুর্মুখী সংকটে পর্যটন নগরী কক্সবাজার। রোহিঙ্গাদের অবস্থানের কারণে বিপর্যয় ঘটছে প্রাকৃতিক পরিবেশের। বর্জ্যের কারণে নষ্ট হচ্ছে স্থানীয়দের কৃষিজমি, একই সঙ্গে দূষিত হচ্ছে নদী ও সাগর। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন এ সময়ের বাণিজ্য। জাটকা সংরক্ষণে উভয় আশ্রমগুলোতে উঠে গেছে নিষেধাজ্ঞা। আবারও প্রাণ ফিরে পেয়েছে চাঁদপুরের পাইকারি মাছের বাজারগুলো। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাটকা সংরক্ষণের 2 মাস নিষেধাজ্ঞা কেটে যাওয়ার পরে আসলে ক্রেতাদের চোখ থাকে চাঁদপুরের পাইকারি বাজার বড় স্টেশন মাছঘাটের দিকে, কারণ এখানে মূলত চাঁদপুরের পদ্মা মগনা সহ দেশের উপকূলীয় এলাকার যে মাছগুলো ধরা পড়ে, বিশেষ করে ইলিশ মাছ, সেগুলো মূলত এই চাঁদপুরের পাইকারি বাজারে ওঠে এবং এই বাজার থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারগুলোতে সরবরাহ করা হয়ে থাকে। তবে এবার উপকূলের 58 দিন নিষেধাজ্ঞার কারণে, অর্থাৎ সাগরে এবং সাগর উপকূলীয় এলাকা 58 দিনের নিষেধাজ্ঞার কারণে চাঁদপুরের পাইকারি বাজারে এখন আপাতত স্থানীয় যে পদ্মা মেঘনা আছে সেই ইলিশগুলোই মূলত সরবরাহ হচ্ছে। সঙ্গত কারণে এখন দরদামও বেশ চড়া, কারণ এই 2 মাসের নিষেধাজ্ঞার পর কিন্তু মাছের তেমন একটা দেখা মিলছে না নদীতে। সঙ্গত কারণে এই যে মাছগুলো উঠছে এগুলো আকার বেঁধে 3 থেকে 3,500 টাকা, এবং আমরা যদি বলে থাকি যে এই যে মাছ মূলত যে ইলিশ মাছ, এটি আসলে এই সময়টা তেমন একটা ধরা পড়ার কথা না, কারণ বৈশাখ জ্যৈষ্ঠ মাসও মূলত ইলিশের মৌসুম নয়। তারপরে যদি আষাঢ় মাস অর্থাৎ জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত কিন্তু ইলিশের ভরা মৌসুম চলে, সেই সময়টায় মূলত ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। এতে কিন্তু ব্যবসায়ীরা তখন লাভের মুখও দেখেন। আর এই যে 2 মাসের নিষেধাজ্ঞা ছিল, এটি কিন্তু চাঁদপুরের সবচেয়ে বড় যে পাইকারি বাজার আছে বড় স্টেশন, সেখানে কিন্তু যারা বিক্রেতা আছেন, মাছ ব্যবসায়ী আছেন, আসলে বলা যেতে পারে তারা একবারে স্থবির অবস্থায় ছিলেন। 2 মাস বলা যেতে পারে এই পাইকারি বাজারটি একেবারে বন্ধ ছিল। তারপরে আজকে 2-3 দিন কিন্তু কিছু কিছু ইলিশ মাছ এই বাজারে সরবরাহ হচ্ছে এবং যেগুলো মূলত চাঁদপুরের পদ্মা মেঘনায় জেলেরা ধরে থাকেন, সেই মাছগুলো আসাতে কিছুটা হলো ক্রেতাদের আনাগোনা বেড়েছে। তবে আগের মতো সে হাঁক ডাক নেই, অর্থাৎ এই ভরা মৌসুমে যেমনটা ক্রেতাদের হাঁক ডাকে বেশ সরগরম থাকে এই বাজারটি, সেই চিত্রটি আপাতত দেখা যাচ্ছে না। এখানে অনেকে কিন্তু আজকে যেহেতু সপ্তাহের বন্ধের দিন শনিবার, সেই কারণে দূর দূরান্ত থেকে কিন্তু অনেক ক্রেতারা কিন্তু এখানে ইলিশের স্বাদ নেওয়ার জন্য এই বাজারটিতে ভিড় করেন। তবে তারা কিন্তু ইলিশের স্বাদ দিতে না পারলে কিন্তু নদীতে অন্যান্য বড় বড় যে মাছগুলো ধরা পড়ছে, বিশেষ করে পাঙ্গাস, রিঠা, সেই মাছগুলো কিন্তু বলা যেতে পারে সুস্বাদু মিষ্টি পানির মাছ হওয়াতে সেগুলা কিন্তু ক্রেতাদের কিছুটা হলো চাহিদা মেটাচ্ছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর বড় স্টেশনের পাইকারি মাছ বাজার থেকে মাছের সরবরাহ নিয়ে সবশেষ। চাঁদপুরের মাছের বাজার থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফারুক আহমেদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে বক্তব্য রাখছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি সেখানে। সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে 8 মাস পরে এসেও
আমাদের দেশের অনেক রাজনৈতিক দল, অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার এখতিয়ার নাকি তাদের নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। আমার ভাই আবরার এবং শহীদ আবু আলিফের রক্তের উপরে পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোন কিন্তু অথবা নেই, আচ্ছা দেখছি এরকম কিছু নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আপনারা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। ৭১ পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এই বাকশালী দিয়ে ৩০,০০০ জাসদ কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কসাইতন্ত্র কায়েম করেছে। আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন ৭৪-এর দুর্ভিক্ষে ১৫ লক্ষ মানুষ মারা গিয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে কথা বলছিলেন হাসনাত আব্দুল্লাহ, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। এ সময়ের বাণিজ্য। খাগড়াছড়িতে সরকারি ভ্যাকসিনে অর্ধশত গবাদি পশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে খামারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে লোকসানের শঙ্কায় খামারিরা। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়িতে খামারিদের কাছে এখন আতঙ্কের নাম গুডফক্স ভ্যাকসিন। এই ভ্যাকসিন দেওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই মারা যাচ্ছে গৃহপালিত পশু। স্থানীয়রা জানান, গত ১৪ এপ্রিল মসজিদে মাইকিং করে রামগড়ের লামকুপাড়া এলাকায় উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে গবাদি পশুর ভ্যাকসিন দেওয়া হয়। এরপর প্রায় প্রতিদিনই কারো না কারো গৃহপালিত পশু মারা যাচ্ছে। কোরবানির ঈদ সামনে রেখে পশু লালন পালন করে এখন মাথায় হাত খামারিদের। বদলের থেকে বড় বললো যে সিরিজ দুইটা দিয়ে সমানে সবগুলানের এক সিরিয়ালে মারিয়া গেছে। ১৭ তারিখের থেকে ছাগলের গা ফুটে যাইতেছে সমানে, এবং কি মনে করেন মরতেছে। এটা অবশ্যই আমরা বিচার দাবি করি। এলাকাতে শুধু আমি না, এভাবে অনেকগুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে, গরু ছাগল মারা গেছে, অসুস্থ আছে। এই ঘটনায় চট্টগ্রাম জেলা ভেটেরিনারি কর্মকর্তাকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে মৃত পশুর ময়নাতদন্ত ও রোগাক্রান্ত পশুর নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য। আমরা দুঃখিত আসলে বাস্তবে, যেটা এই ধরনের কেন ঘটনা ঘটে। এই ধরনের ঘটনা আমার চাকরির জন্য দেখিনি। তো আমরা তাদেরকে পরামর্শ দেবো, তারা আমাদের প্রাণীসম্মত বিশেষজ্ঞ যাতে সবসময় যোগাযোগ রাখে। গত ২ সপ্তাহে অন্তত ৫০টি গরু ছাগল মারা গেছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। সময়ের বাণিজ্য। ইউরোপীয় ইউনিয়নের কড়া গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে টিকটককে ৫৩ কোটি ইউরো জরিমানা করেছে আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশন। কমিশনের অভিযোগ, ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য চীনে পাঠানোর ক্ষেত্রে টিকটক যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। যদিও প্রতিষ্ঠানটির দাবি, তারা ইইউর আইন মেনেই তথ্য সরবরাহ করেছে। ২০২৩ সাল থেকেই তারা ইউরোপ এবং আমেরিকার নিজস্ব ডেটা সেন্টারে ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করছে। পাশাপাশি দূরবর্তী অ্যাক্সেসের জন্য কঠোর নিয়ন্ত্রণ ও মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে বলে জানায় তারা। এ অবস্থায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথাও জানিয়েছে টিকটক। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।